গত 21 জুলাই আনুমানিক দুপুর 1:12 একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার মাধ্যমে উত্তরস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, যার মাধ্যমে আমরা অনেকগুলো কোমলমতি শিশুকে হারিয়েছি, যা কখনোই পূরণীয় নয়। এই দুর্ঘটনার যে আমার যে বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে আসলে তুলে ধরতে চাচ্ছি। দুর্ঘটনা শুরুটা হয় একটা বিকট শব্দের মাধ্যমে, যখন আমরা আমাদের ক্যাম্পে উপস্থিত ছিলাম এবং আমাদের যে ক্যাম্পে আমরা এখন বর্তমানে অবস্থান করছি, এই ক্যাম্পের নিচে আমাদের সকল সদস্য এই ক্যাম্পের তারা দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত ছিলেন। তো তখন আমরা প্রথম জানতে পারি যে একটা বিমান ভূপাতিত হয়েছে, ক্র্যাশ করেছে মাইলস্টোনের ক্যাম্পাসের ভিতরে, এবং তৎক্ষণাৎ আমরা আমাদের ক্যাম্পের সকল সদস্য, আমি সহ মাইলস্টোন যে স্কুলের ক্যাম্পাসে আমরা উপস্থিত হই। এই ক্যাম্প থেকে ক্যাম্পাসের দূরত্ব 100 থেকে 150 মিটারের মতো, যার কারণে আমাদের উপস্থিত হতে খুব বেশি সময় প্রয়োজন হয়নি। তো আমরা উপস্থিত হওয়ার পরে সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতির সম্মুখীন হই। আমরা দেখতে পাই ছোট ছোট কোমলমতি শিশুরা যাদের শরীরে যত স্কুলে ইউনিফর্ম ছিল পুড়ে গিয়েছে, তাদের শরীরে যে চামড়া সম্পূর্ণভাবে পুড়ে গেছে অথবা আংশিকভাবে পুড়ে গেছে, যেটা একজন মানুষ হিসাবে, একজন পিতা হিসাবে মেনে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। কিন্তু আমরা আবেগ, অনুভূতি এবং পেশাদারিত্বের সংমিশ্রণে চেষ্টা করেছি আমাদের এই কোমলমতি শিশুদেরকে উদ্ধার করার জন্য, এই দুর্যোগ থেকে জাতিকে উদ্ধার করার জন্য। এই দায়িত্ব পালনকালে আমরা মূলত 3টা বিষয়কে প্রাধান্য দিয়েছিলাম। প্রথমত, যে সকল আহত বা নিহত শিশু এবং শিক্ষক, শিক্ষিকা বা অভিভাবক ছিলেন, তাদেরকে উদ্ধার করা, এটা ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। এবং এটার জন্য আপনারা দেখেছেন আমাদের যে সকল সেনা সদস্য উপস্থিত ছিলেন, তারা সবাই তাদের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। এছাড়া যেই অগ্নি দুর্ঘটনাটা ঘটেছে, ক্র্যাশ সাইটে যেই আগুনটা ছড়িয়ে পড়েছিল, সেটাকে নির্বাপন করা ছিল আমাদের দ্বিতীয় অগ্রাধিকার। আমরা এই কাজটাতেও আমাদের সেনা সদস্যদেরকে প্রাথমিকভাবে সম্পৃক্ত করি। এবং তৃতীয় আরেকটি বিষয়, আপনারা জানেন এখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। যে যুদ্ধ বিমানটির ভিতরে বিভিন্ন রকম দাহ্য তেল ছিল, যেটা থেকে বিমানের জ্বালানি ছিল, যেটা থেকে আরেকটি বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। যার কারণে আমরা দুর্ঘটনার স্থল থেকে উৎসুক অভিভাবক বা যারা এখানকার স্কুলের ছাত্র ছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন, তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি, যাতে এই আগুনটি ছড়িয়ে পড়ে আর কোনো ব্যক্তি, আর কোনো প্রাণ আমরা হারিয়ে না ফেলি। এক্ষেত্রে আমরা আমাদের সকল সেনা সদস্য, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং সর্বোপরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আকুণ্ঠ সহায়তা পেয়েছি। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ এই কার্যক্রমে আমাদেরকে যথোপযুক্তভাবে সহায়তা করেছেন। সকলের সহায়তার কারণে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটাকে বেগবান করতে পেরেছি। এবং এই উদ্ধার কাজে আমাদের যেই পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করার চেষ্টা করেছিলাম, যেভাবে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা অনেকাংশে সেটা সফল হয়েছি। কিন্তু আমাদের সফলতা বা ব্যর্থতা বিষয় নয়, কিন্তু আমাদের যে ক্ষতিটা হয়েছে, যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, যে অভিভাবকরা, যে মা বাবারা তাদের কোল খালি হয়ে গেছে, তা কোনোভাবেই আমরা হয়তো ফিরে দিতে পারবো না। আমরা সেটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করছি মানবিকতার বা মনুষ্যত্বের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করার জন্য। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা, শরীরে বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা মনুষ্যত্ব এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে তাদের শরীরের ইউনিফর্ম খুলে তাদের এই মৃতদেহের উপরে বিছিয়ে দিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ সত্য, এর উপর আর কিছু নাই। এবং এই আবেগটা, অনুভূতিটা প্রতিটা সৈনিকের এবং প্রতিটা অফিসারের মধ্যে বিদ্যমান ছিল। এবং আপনারা সবাই জেনে থাকবেন, এই উদ্ধার কার্যক্রম সম্পাদন করতে যে আমাদের বেশ কিছু সেনা সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং তারা বর্তমানে সিএমএইচ ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে। এবং এই পুরো কার্যক্রমটা পরিচালনা করার সময় আমরা
ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশের সহায়তা গ্রহণ করি এবং পুরো উদ্ধার কার্যক্রমটা 21 জুলাই সন্ধ্যা নাগাদ শেষ হয়। আর 7:30 থেকে 8টা নাগাদ সন্ধ্যা আমরা মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করি এবং শুধুমাত্র বিমানে কিছু ধ্বংসাবশেষ ছিল, অধিকাংশ ধ্বংসাবশেষ বিমান বাহিনী কর্তৃক উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং মরদেহ এবং আহত নিহত ব্যক্তিদেরকেই তখনও সম্পূর্ণভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে পুলিশ কর্তৃক জায়গাটা কর্ডন করে রাখা হয় এবং পরবর্তীতে বিমান বাহিনী কর্তৃক পরের দিন অল্প কিছু বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। তারপর থেকে আমরা রাত 7:30 8টা পর্যন্ত আনুমানিক আমরা উপস্থিত ছিলাম। 7:30 8টার মধ্যে আমরা সবাই ঘটনাস্থল ত্যাগ করি। তখন শুধুমাত্র কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা বাকি ছিল, যেটা ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনী সম্পাদন করে। এই উদ্ধার অভিযানটা আমাদের সকল সরকারি সংস্থা এবং মাইলস্টোন স্কুলের সকল শিক্ষার্থী এবং আপামর জনসাধারণের উপস্থিতি আপনারা প্রত্যক্ষ করেছেন বিভিন্ন টিভি বা মিডিয়া নিউজে। তো সবার সম্মুখেই সংঘটিত হয়েছে। এখানে উদ্ধার অভিযান পরবর্তী সময়ে এই ঘটনাস্থল অনেকে পরিদর্শন করেন। তো আপনারা যে আমাদের যে আবেগ অনুভূতির জায়গা থেকে আমরা বলতে চাই, এখানে যে সকল তথ্য বা আমরা শুনছি বা সেগুলো আমাদের নিশ্চিত করা জরুরি। নিশ্চিত আমরা আহত নিহতের সঠিক একেবারে সঠিক তথ্যটা সংখ্যাটা এই মুহূর্তে উল্লেখ করা, বাট আমরা আনুমানিক ওই বিল্ডিং থেকে 150 থেকে 200 ব্যক্তিকে আমরা উদ্ধার করি আহত অবস্থায়। আর যেগুলো ইয়ের কথা, যারা মারা গিয়েছেন বা নিহত হয়েছেন তাদের সংখ্যাটা ওই মুহূর্ত এবং হাসপাতাল মিলে যেটা সংখ্যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিডিয়াতে, ওইটাই। আহত অবস্থায় আমরা 100 থেকে 150 জনকে উদ্ধার করি। আর এর বাইরে আনুমানিক আরো 200-250 জন ছাত্রছাত্রী বের হয়ে যায় বিল্ডিং থেকে। জি, স্কুল ছুটি হয়েছে এবং তখন ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছিল। আমরা ফুটেজগুলো আমাদের পক্ষে এখন আমরা নেইনি বা আমাদের নিয়ন্ত্রণাধীন ছিল না। এটা ব্যাপারে যারা তদন্ত করবেন বা তারা বলতে পারবেন, এটা আমাদের আসলে না, আমরা তদন্ত করছি না। পরিসংখ্যানের বিষয়টা আসলে আসছে হচ্ছে কিসে থেকে? পরিসংখ্যানের ইস্যুটার প্রথম ধাপ হচ্ছে যারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গ, তারাই পরিসংখ্যানটা নিশ্চিত করছেন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে স্কুলের যে ছাত্রছাত্রীর সংখ্যা আছে সেই সংখ্যাটা, এবং তার পরবর্তীতে যদি আরো ফার্দার যদি কেউ মিসিং থাকে, কেউ ক্লেম, তখন সেটাকে কনফার্ম করার জন্য আসে সিসিটিভি ক্যামেরাটা। সিসিটিভি ক্যামেরা দেখে কিন্তু আমরা আসলে সংখ্যা নির্ধারণ করাটা পসিবল না। আপনি পথে তো দৌড়াচ্ছে, তো ওই দিন ক্লাসে কারা উপস্থিত ছিল, হাসপাতালে কারা আছে, স্কুল কর্তৃপক্ষের কাছে তথ্য আছে, ওই তথ্যগুলা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে আপনারা নিয়ে পাবেন। বাট সিসিটিভি ফুটেজ বা স্কুল বা কলেজ, ওই স্কুলের ওই মুহূর্তে ক্লাসরুমে সিসিটিভি ফুটেজগুলো আমাদের কাছে। তারপর থেকে আমরা সন্ধ্যা 7:30 পর্যন্ত ছিলাম। তারপর আমরা ওই ক্যাম্পাস ত্যাগ করি, যেহেতু উদ্ধার অভিযানটা শেষের দিকে, তখন আমরা ত্যাগ করি। এরপরে সেনাবাহিনী কোনো সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে নাই। কোনো প্রকার উদ্ধার অভিযান, আমি এটা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, প্রথম দিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে 7:30 পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। হ্যাঁ, আমরা শুধু উদ্ধারের প্রশ্নের দায়িত্ব পালন করেছি। এর পরবর্তীতে কোনো অংশে সেনা সদস্য বলতে আমরা সবাই সেনা সদস্য, আমি সবাই সেনা সদস্য। ওনারা ঘটনা ঘটার পর যখন তথ্য পাবো, ওনারা কেউ কেউ বিভিন্ন টাইম ফ্রেমে জয়েন করে। ফায়ার সার্ভিস যেমন 10 থেকে 15 মিনিটের মধ্যে, পুলিশ এরকম 10-15 মিনিট পরে উপস্থিত হয়, বিমান বাহিনীও এরকম আনুমানিক একটা 30 বা 40 মিনিটের মধ্যে এসে উপস্থিত হয়। এক্সাক্ট টাইম ফ্রেমটা স্পেসিফাই করাটা ডিফিকাল্ট, বাট এই সময়ের মধ্যে তাৎক্ষণিকভাবেই তারা উপস্থিত হন সবাই। অনেক দাহ্য জ্বালানি তেল থাকে, এটাও যখন বিমানটা যখন দুর্ঘটনায় পতিত হয়, ক্র্যাশ করে, তখন এই তেলগুলো থেকে আবার একটা বার্ন বা একটা এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা থাকে, যাতে আরো তীব্রভাবে আগুনটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যদি দুর্ঘটনাস্থলের পাশে কেউ ভিড় করে, আমরা জানি সবার মধ্যে একটা আবেগ কাজ করছিল, তখন সবার মধ্যে একটা অনুভূতি কাজ করতেছিল, তো সবাই চেষ্টা করতেছিল বিল্ডিং এ দিয়ে এগিয়ে আসার। কিন্তু এই এক্সপ্লোশনটা থেকে আরো বেশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, যার কারণে সবাইকে উৎসুক যারা ছাত্রছাত্রী বা উদ্ধার করার জন্য যারা এগিয়ে আসছেন অভিভাবক, তাদেরকে দূরে রাখাটা খুব জরুরি ছিল। এটা একটা নিরাপত্তাজনিত বিষয়, এবং এই ধরনের দুর্ঘটনা থেকে আরো বেশি প্রাণহানি অথবা আহত নিহত হওয়ার সম্ভাবনা ছিল। ধরনের ছাত্রছাত্রীকে আমরা পেয়েছি যারা ছিল বিএনসিসি সদস্য, যারা ছিল স্কাউটের সদস্য,
এছাড়া যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীকেও আমরা দেখেছি তারা নিজেরা স্বেচ্ছাসেবক হিসাবে স্বেচ্ছায় দায়িত্ব পালন করছিল এবং তারা বিভিন্ন পানি নিয়ে আসা বা যারা আহত হয়েছে তাদেরকে সেনা সদস্যদের সাথে সাথে বহন করা এবং প্রয়োজনীয় দ্রব্যাদি এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বা মানুষের যে উৎসুক জনতা ভিড় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমরা একটা পেশাদার বাহিনী। আমরা সকল স্বার্থ, সকল বাধা বিপত্তি বা মানে তথ্যর যে অপপ্রয়োগ এগুলার বিপরীতে যেই দায়িত্ব পালন করি, সেই জায়গাটা থেকে আমরা আমাদের আবেগটাকে একপাশে রেখে শুধু এই কথাটাই বলতে চাই, আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকাটা পালন করেছি এবং যে কোনো ধরনের অপপ্রচার বা মিথ্যা তথ্য আমাদের যে স্পিরিট বা আমাদের প্রফেশনালিজমকে কখনোই আক্রান্ত করবে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রফেশনালিজমকে কোনো প্রকার মিথ্যা তথ্য কখনো কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে পারবে না এবং এটাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারাও সবাই জানেন মিথ্যা অপপ্রচারগুলা চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই। যারা বলছেন তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারেন নাই। আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছে। তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই, আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই। আমরা পেশাদার বাহিনী হিসেবে আমরা সবসময় প্রস্তুত। সবারই একটা রাইট থাকে, আমাকে যখন রেকর্ড করা হবে ইটস এ হিউম্যান রাইট, আই হ্যাভ মানে আমার পারমিশনটা নিতে হবে, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে যাই। আমরা আরেকজনের ফুটেজটা গ্রহণ করি, তিনি কান্না করছেন, তিনি হাসছেন, তার অনুমতিটা নেই না বা তার অনুমতিটা নেওয়ার প্রয়োজন বোধ করি না। তো এই জায়গাটা থেকে এই অনুমতিটা নেওয়াটা খুব জরুরি। আপনারা তথ্য সংগ্রহ করা এবং কারো ওকে ব্যক্তিগতভাবে রেকর্ড করার মধ্যে দুটোর মধ্যে একটু আমার মনে হয় পার্থক্য করলে ভালো হয়। ব্যক্তিগতভাবে রেকর্ড করাটা যে সকল বিষয় ছিল সেগুলোতে আমরা খুব চেষ্টা করেছি যাতে এটা মানে আমাদের ক্ষেত্রে যদি আমাদের কেউ রেকর্ড হচ্ছে সেগুলো একটু আমরা চেষ্টা করেছি দেখার। আর দেখা গেছে অনেক ক্ষেত্রেই রেকর্ডিং গুলো আমাদের রেকর্ডিং করতে যে আমাদের উদ্ধার কার্যক্রমকে কিছু কিছু ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে। তো যে এবং এই বাধাগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের পেশাদারিত্বের মাধ্যমে যতটুকু সম্ভব সবার আবেগ অনুভূতিকে শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করার জন্য। আর বিভিন্ন ব্যক্তিবর্গকে আপনারা চিহ্নিত করেছেন, যাদের পরিচয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন। এগুলোর ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমরা সবাই কাজ করছি, আমরা এগুলোর ব্যাপারে সচেতন, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, আমরা এগুলো নিয়ে কাজ চলছে। কমিটি এ ব্যাপারে দায়িত্ব পালন করছে, তাই সরাসরি এ ব্যাপারে আমরা কোনো এটা আমাদের দায়িত্বের মধ্যে নাই। বাট আমাদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো চাপ দেওয়া হয়নি বা আমরা এই ব্যাপারে কোনো প্রকার বাধা প্রদান করি নাই। স্কুল মানে বাট যে কমিটি গঠন করা যাচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে কাজ করছে সেনাবাহিনীর, যেটা আমরা সেই কমিটি সদস্য না। বাংলাদেশে সবার দাবি এবং যেটা ন্যায্য অধিকার উপস্থাপন করার সবার অধিকার রয়েছে, সবাই যার যার জায়গা থেকে কাজ করেছে, আমরাও আমাদের কাজ করেছিলাম এবং সরকারি যে সকল নির্দেশনা ছিল সেগুলো মেনেই দায়িত্ব পালন করা হয়েছে। আমাদের সর্বমোট 25 জন অসুস্থ হয়েছিল এই ক্যাম্প থেকে, তার মধ্যে এখনো 11 জন চিকিৎসাধীন আছে, সংকটাপন্ন অবস্থায় কেউ নেই। আর এই অসুস্থতাগুলো তৈরি হয়েছিল মূলত বিভিন্ন দাহ্য যে সকল গ্যাস তৈরি হয় আগুন থেকে, সে সকল গ্যাসগুলো থেকেই অসুস্থতা তৈরি হয়। আর ট্রমা সংক্রান্ত কোনো পেশেন্ট আমাদের বা অসুস্থতা নেই।